জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। কারিগরি দল প্রতিবেদন জমা দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন হবে, এমনটি জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দুপুরে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিস্তা অববাহিকার স্থায়ী সমাধানের প্রতি জোর দেন মন্ত্রী। তিস্তা নদী অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাল্লাহ। মেহেরপুর সদরের বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। শুক্রবার সকাল 6টায় সীমান্তের শূন্যরেখার ওপারে 4 ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশকে খবর দিলে তাদের প্রতিহত করে বিজিবি সদস্যরা। বর্তমানে তারা কাঁটাতারের ওপারে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। পুশিন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসীও সীমান্ত শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে। ঠেলে দেয়া 4 জনের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী রয়েছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা ও রোহিঙ্গাদের নিজেদের দেশে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক সহায়তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. এবারের বাজেটে মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজ দলীয় লোকের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের জামায়াতের কর্মী সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় লোকদের নিয়োগ দিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে বিএনপি গণভোটের ব্যাপারে জনগণকে ধোঁকা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, 24 হয়েছিল বলেই 26-এর নির্বাচন হয়েছে, তাই জুলাই শহীদ ও আহতদের অবজ্ঞা করলে নিজেদের সাথে গাদ্দারি করা হবে। সমাবেশে জামায়াতের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেন জামায়াত আমির। বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নেই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ি খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 23 জুনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস প্রধান নজরুল ইসলাম জানিয়েছেন, তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 5 রাউন্ড গুলি সহ মোট 77 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া 164 ধারা জবানবন্দিতে সজলের নাম উঠে আসে। 4 মাস চেষ্টার পর সজলকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে সব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 23শে জুন
একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে। আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও হোসনি দালানে ইমামবাড়া পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আপাতত ভাবছে না এনসিপি। তিনি আশা করেন দীর্ঘদিনের ঐতিহ্য আশুরার আনুষ্ঠানিকতা পালনে সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এই সম্প্রদায়ের জন্য সরকারের সহযোগিতা দরকার বলেও মনে করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী আমলে হোসনি দালানের জমি দখল করা হয়েছিল, পরে আইনি জটিলতা শেষে জমি ফেরত পাওয়া যায়। ঐতিহ্য এবং এই স্থাপত্যের যে নিদর্শন আছে, এটাকে আমরা বাংলাদেশে, পৃথিবীর বুকে তো নাই, বাংলাদেশে সেভাবে প্রমোট করতে পারি নাই জাতিগতভাবে। আমরা আমাদের এই দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পী, এটাকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি নাই। আশা করি সামনের দিনগুলোতে এই জিনিসগুলো নিয়ে সরকার কাজ করবে। আওয়ামী লীগ এখন রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও লিগ্যাল এইড কার্যক্রমকে সরকার আরও শক্তিশালী করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ায় এক কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ন্যায় বিচার নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লিগ্যাল এইড ডিপার্টমেন্ট ও মিডিয়েশনের মাধ্যমে দেশে মামলার ফাইলিং উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে চলমান মামলার সংখ্যাও কমেছেন বলে দাবি করেন মন্ত্রী। শুধু মামলার জট কমানোই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। তবে এসব পদক্ষেপের বেশিরভাগই দীর্ঘমেয়াদী হওয়ায় এর সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে যোগ করেন মন্ত্রী। লিগ্যাল এইড এই ডিপার্টমেন্টটার মাধ্যমে আমরা মামলা জট কমানোর চেষ্টা করছি, আর এর বাইরে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ। সুস্থ সামাজিক ও সংস্কৃতির বিকাশে ফল উৎসবের মতো আয়োজনের গুরুত্ব অনেক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই মৌসুমে ফল উৎসব একটি সুদূর প্রসারী সংস্কৃতির অংশ। তথ্যমন্ত্রী বলেন, শুধু ক্ষমতা দখল করার লড়াই, দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। এর বিপরীতে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যমগুলোই একটি জাতির সুস্থ মনোজগতের প্রমাণ দেয়। প্রেস ক্লাবের এই ক্ষুদ্র আয়োজনকে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এই মাটির প্রতি সর্বশক্তিমানের একটা রহমত আছে, আশীর্বাদ আছে। সেই কারণে এখানে এত চমৎকার চমৎকার প্রকৃতি, এত চমৎকার চমৎকার খাবার মানুষকে দেয়। ফলে ফল খাওয়াটা উপভোগ করার মধ্য দিয়ে কিন্তু আসলে সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও প্রকাশ করা যায়। শুধুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। গেল 4 মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে কোনো বিচার শুরু হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘর কেন উন্মুক্ত হচ্ছে না সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার বাংলা একাডেমিতে রেভলিউশন ওয়াচ নামের একটি সংগঠন আয়োজিত কর্মশালায় এ প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জুলাই অভ্যুত্থান কারো একক নেতৃত্বে হয়নি। যারা এখনো পর্দার আড়ালে তারাই এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব
শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ইতিহাস এখনও সাহিত্যে তেমন জায়গা পায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ অভ্যুত্থান মানুষের ন্যায্য অধিকারের প্রশ্নে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। জুলাই তো অনেক বেশি, মানে এটা জনযুদ্ধ ছিল, জনগণের রেভলিউশন ছিল, জনগণই এটাকে ধারণ করছে। আর যারা জুলাই ধরেন কে যারা ডিসক্রেডিট করতে চান, তারা কোথায় আছেন দেখেছেনই তো, তারা হিস্ট্রির ডাস্টবিনে পড়ে গিয়েছে। জুলাইয়ের অমানবিক যে গণহত্যার কথা বলছি, সেটা ইন্টারন্যাশনাল লতে জেনোসাইড যেটা বলা হয় সেটা নয়, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। এখন চারদিকে সময় হলো একটা বিরতি নেবার, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। শুধু প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে নয়, বরং নিজেদের বেঁচে থাকার জন্য গাছ লাগানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, ঢাকা শহরকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এছাড়াও হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, তাদের কার্ডের মাধ্যমে পুনর্বাসন করে অন্যত্র স্থানান্তর করবে সরকার। মন্দিরের পরিচ্ছন্নতার ব্যাপারটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেন তিনি। আমরা তো পুরো ঢাকা শহর হকারে ভরে রাখি, এটা আমরা চাই না। এটা আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য একটা নিয়ম করছি। আমরা আশা করব যে হকাররাও সেই নিয়মটা মেনে চলবেন। আমরা শুক্রবার শনিবার হলিডে মার্কেট করব, সেখানে হকাররা ব্যবসা করবেন। আমরা নৈশকালীন মার্কেট করব, আমরা আশা করব সেখানে তারা ব্যবসা করবেন। আর কিছু কিছু জায়গায় আমরা রাস্তার পাশে যদি জায়গা বেশি থাকে, সেখানে আমরা নির্ধারণ করে দেব, তারা সেখানেই বসবেন, এর বাইরে বসতে পারবেন না। সৎ, যোগ্য ও পেশাদারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দ্রুত সুশাসন ও গ্রাহকদের আস্থা ফেরানোর দাবিতে রোববার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। শুক্রবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে 7 দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, 2017 সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে ইসলামী ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে আদি ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তায় এস আলম গ্রুপ সহ বিভিন্ন চক্র ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। এই লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং তাদের দেশ বিদেশের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে ফোরাম। দক্ষ ইসলামী ব্যাংকের উপযোগে একটি পরিচালক পরিষদ গঠন এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে পুনর্বহালের মাধ্যমে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা ও স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছে। নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে 7 শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকালে জেলার ফতুল্লায় পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিট ওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কারখানার বয়লার অনেক পুরনো হওয়ায় মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। সকালে শ্রমিকরা কর্মরত অবস্থায় বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণে আগুন লাগে। এতে নারী শ্রমিক সহ 7 জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। সকালে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির 25 ব্যাটালিয়নের সদস্যরা এসব ডিসপ্লে জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর 5টার দিকে বিজয়নগরের আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল ভাগলপুরে অভিযান পরিচালনা করে। সে সময় কয়েকজন চোরাকারবারি বস্তা মাথায় নিয়ে ভারতের দিক থেকে আসছিল। বিজিবির টহল দল তাদের ধাওয়া দিলে চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে 1856 পিস মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। ডিসপ্লেগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এখন চারদিকে সময় হলো আরেকটা বিরতি নেবার, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের ইমাম মোহাম্মদ আবু রায়হান। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে বলে মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মরহুমের সততা ও নিষ্ঠার জন্য তার জীবনাদর্শ দেশের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এরপর শ্রদ্ধাঞ্জলি শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একুশে পদকপ্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক আল মুজাহিদি মারা গেছেন। শুক্রবার দুপুর 1:40 তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গেল 1 মাস ধরে শরীরে কোনো অঙ্গই কাজ করছিল না। স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন তিনি। তার একমাত্র ছেলে সাবিব আল মুজাহিদি 71 টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। 1943 সালে জন্ম নেয়া কবি আল মুজাহিদির প্রথম কাব্যগ্রন্থ হেমলকের পেয়ালা। 71-এর মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। শনিবার বেলা 12টায় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। এরপরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। দেশের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ অসচেতনতা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার বেলা 12:30টায় ময়মনসিংহে জেলা পরিষদে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নানা দিক নির্দেশনাও দেন তিনি। বলেন, মহাসড়কে অবৈধ দোকানপাট, রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করা, অদক্ষ ড্রাইভার সহ নানা কারণে দুর্ঘটনা ঘটে। তাই যদি সবাই সচেতন হয় তবেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আলোচনা শেষে দুর্ঘটনায় নিহতদের 34টি পরিবারের মধ্যে 5 লাখ এবং আহত 16টি পরিবারের মধ্যে 3 থেকে 1 লাখ টাকা করে মোট 1,96,00,000 টাকার চেক প্রদান করা হয়। যে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সড়ক দুর্ঘটনায় এমনভাবে আহত হন যে তিনি আর কার্যক্ষমতা হারিয়ে ফেলেন। এই চেক বিতরণের মাধ্যমে হয়তো ক্ষতিগ্রস্ত পরিবার আংশিক বা কিছু সহযোগিতা পাচ্ছেন, কিন্তু আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি কখনোই আমরা বা কেউই কোনোদিন আপনাদেরকে পূরণ করে দিতে পারবো না। দেশে কৃষিকে আধুনিকায়নে সর্বপ্রথম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান জানান, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে বিএনপি, যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে। এবং বৃক্ষরোপণের মাধ্যমে শুধু এদেশকে সুজলা সুফলা সবুজ করে তুলব না, এদেশের যে পরিবেশগত বিপর্যয়, সেই বিপর্যয় থেকেও কিন্তু আমরা বাংলাদেশকে রক্ষা করার পরিকল্পনা নিই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় নতুন দফা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতিটি কার্যকর করা হয়েছে। এর আগে লেবাননে আগ্রাসন বন্ধ না করলে নেতানিয়াহুকে তাদের একমাত্র মিত্র যুক্তরাষ্ট্রকে হারাতে হবে বলে হুঁশিয়ারি দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমনকি ইসরায়েলকে প্রতি বছর দেয়া $4 বিলিয়ন অস্ত্র সহায়তাও বন্ধের হুমকি দেন তিনি। এদিকে শর্তে রাজি হলেও 60 দিনের আলোচনা চলাকালীন ইরান 1 পয়সা অর্থ পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, হতাশা থেকে আলোচনার টেবিলে বসেছে ইরান। অন্যদিকে হরমুজ সহ ইরানের নৌবন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়ার পর বৃহস্পতিবার নৌপথটি পাড়ি দিয়েছে 35টি বাণিজ্যিক জাহাজ, যা গেল এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ। এর আগে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সইয়ের পরও লেবাননে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন অন্তত 16 জন। বৃহস্পতিবার রাতেও দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় বিমান ও ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে আইডিএফ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংস করা হয়েছে কয়েকটি বহুতল ভবন। এ ঘটনায় তেল আবিবকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। All right. Good morning, everybody. Yeah, so the Lebanon component, this is about regional peace. Right? We also expect that the Israelis are not going to be going wild in Lebanon. And eventually what we want to see. যুক্তরাজ্যের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন কিয়ার স্টারমার বিরোধী লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। এতে করে ঝুঁকিতে পড়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা। এর মধ্য দিয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার পথও প্রশস্ত হলো। এখন 81 জন লেবার এমপির সমর্থন প্রয়োজন হবে বার্নহ্যামের। স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর থেকে কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে লেবার পার্টির অনেক এমপি। যদিও অ্যান্ডির জয়ের শুভেচ্ছা জানিয়েছেন স্টারমার। Everyone can feel that the country. নাইজেরিয়ার সবচেয়ে বড় বিমানবন্দরে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন আইএস। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এর আনুষ্ঠানিক দায় স্বীকার করে সংগঠনটি। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল 6টায় নাইজার রাজ্যের দিওরি হামেনি বিমানবন্দরে অতর্কিতে হামলা চালায় একদল বন্দুকধারী। এ সময় বিমানবন্দর চত্বরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলায় 11 সেনা সদস্য সহ 35 জন নিহত হয়েছেন। বিপরীতে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 20 হামলাকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও 11 জনকে সন্দেহভাজনভাবে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে জানুয়ারিতে দিওরি হামানি বিমানবন্দরে আরেকটি হামলা হয়, সেটি চালিয়েছিল আইএস। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত একজন। স্থানীয় সময় সোমবার আচমকা টাইমস স্কোয়ারের রাস্তায় গুলি করতে শুরু করে 17 বছরের এক যুবক। পরে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে। ভয়ে এদিক সেদিক ছুটতে থাকেন পর্যটকরা। যদিও আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পরই তিনি সুস্থ আছেন বলে জানায় চিকিৎসক। গেল রোববারও নিক্স জয়ের উদযাপনের সময় ঐতিহাসিক এই জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটে। টাইমস স্কোয়ারে পরপর হামলার ঘটনায় আতঙ্কিত পর্যটকরা। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন।
বিপিএলকে পরিপূর্ণ বাণিজ্যিক মডেলে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফাহিম সিনহা। তবে পর্যাপ্ত ফ্র্যাঞ্চাইজ পাওয়া না গেলে বিপিএল 1 বছর বন্ধ থাকতে পারে বলেও জানান তিনি। বিপিএল নিয়ে তো আমি আর তামিম ইকবাল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করলাম, ওইখানে আমরা অ্যাডহক কমিটির সময়, তো আমরা এখনও ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি, এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই, তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।